নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প, আর এই সম্ভাবনার শিল্পে এনিমি নন এনিমিদের যে সংজ্ঞাটা সেটা কিন্তু পরিবর্তন হতে থাকে। যত সময় যায় ততই পরিবর্তন হয়। আজকে এ এর এনিমি, কালকে এ এর এনিমি। আর এই এনিমি নন এনিমির সংজ্ঞা পরিবর্তন রাজনীতিতে যেরকম রয়েছে, তার পাশাপাশি রাজনীতিতে কিন্তু আরেকটা জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে এটাই যে ইস্যু, আজকে এই ইস্যুটা তো কালকে এই ইস্যু। আজকে যদি এই ইস্যুটা জীবিত থাকে, কালকে আবার এই ইস্যুটাই মৃত হয়ে যায়। একেবারেই কথা বলছি আমরা রাফাল নিয়ে লোকসভার যে বৈঠক হয় সেখানেও কিন্তু বিরাট দরজা ছিল। বিরোধী দল বলুন, শাসক দল বলুন, উত্তর প্রত্যুত্তর সবখানে কিন্তু একটা বিরাট প্রতিবাদ ছিল। কিন্তু হঠাৎই যত লোকসভা ভোট আসছে, রাফাল ইস্যুটাকে নিয়ে কথা বলা বিরোধীদের বলুন কিংবা সরকার পক্ষের বলুন, সেটা যেন খানিকটা কমে আসছে। মৃত বলবো না জীবিত বলবো, একেবারে আজকে আমাদের তক্ক যুক্তি গপ্পের আলোচনা এটাই। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে নাম জনতা। আজকে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ দেব, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিষ্ণু পাল, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা আমি একেবারেই রাখবো বিশ্বজিৎ বাবুর কাছে, যে সত্যি জীবিত নাকি মৃত? রাফাল ইস্যুটাকে নিয়ে আমরা বেশ কয়েকদিন আগে একটা বিরাট তরজা দেখেছিলাম। আপনারাই বিভিন্ন রকম ইস্যু তুলেছিলেন এই রাফালকে নিয়ে। রাফালকে যার কাছে দেওয়ার কথা ছিল তার হাতে দেয়নি, অন্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। রাফালের তৈরি যতটা রাফাল বানানোর কথা ছিল তার থেকে কম বানানো হয়েছে। না, ঘটনা হচ্ছে ভারতের বর্ষের বায়ুসেনা 2001 সালে যখন অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রস্তাব করেছিলেন যে ভারতবর্ষের বায়ুসেনাকে অত্যাধুনিক করার জন্য। কিন্তু অটল বিহারী বাজপেয়ী ছিল ভারতের বর্ষের প্রধানমন্ত্রীদের মধ্যে একজন শ্রদ্ধেয় লোক, কিন্তু উনিও 2001-এ যখন বায়ুসেনা প্রস্তাব করেছিল, কিন্তু 2004-এর মধ্যে তিনি পারেননি বায়ুসেনার প্রস্তাবকে সম্মত করতে। কিন্তু যখন ইউপিএ সরকার ক্ষমতায় আসলো, তখন 2007 সালে ইউপি সরকার প্রস্তুতি করলো যে না, ভারতবর্ষের বায়ুসেনাকে আধুনিকরণ করা দরকার। কারণ আমরা দেখেছি গত কয়েকদিন আগে বায়ুসেনার যে অভিনন্দন সাব বায়ুসেনার সৈনিক ছিলেন, উনি F-16 দিয়ে, যে F-16 ইন্দিরা গান্ধী কিনেছিল, অনেক অত্যাধুনিক পাকিস্তানি বিমানকে ধ্বংস করেছিল ইন্দিরাজির বিমান দিয়ে। তাই বায়ুসেনাকে আধুনিকত করার জন্য যখন 2001 সালে প্রস্তাব করেছিল, ইউপি সরকারও মনে করেছিল যে দরকার যে বায়ুসেনাকে আধুনিকত করার জন্য, তখন একটা প্রস্তাব গ্রহণ করেছিল। প্রস্তাব গ্রহণ করার পরে 526টি কোটির বিমান কেনার জন্য ইউপি সরকার প্রস্তুত ছিল। তখন যখন এনডিএ সরকার আসলো, তারা কী করলো, 36টি বিমান কিনলো 1600 কোটি টাকা দিয়ে। SSL ভারতবর্ষের বিভিন্ন বিমান দীর্ঘদিন ধরে তৈরি করে আসছিল, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কী করলো, SSLকে কন্ট্যাক্ট না দিয়ে ফ্রান্সের এক কোম্পানির সঙ্গে মিলে অনিল আম্বানিকে 30,000 কোটি টাকা চুরি করে দিয়ে দিল। তো চৌকিদার রাফেল থেকে শুরু করলো চুরি করার। আমরা দেখলাম যে ভারতবর্ষে ইউপিএ সরকার 126টি বিমান কেনার জন্য 526 কোটি টাকা কন্ট্যাক্ট করেছিল। 14 সালে যখন এনডিএ সরকার ক্ষমতায় আসলো, ওরা 36টি বিমান 1600 কোটি টাকায় খরিদ করলো। উন্নত করার বদলে তারা 1900 সাল থেকে রাফেল আসা শুরু করবে ভারতবর্ষে। এখন পর্যন্ত ভারতবর্ষে রাফেল আসেনি। বিশ্বজিৎ বাবু, একটা প্রশ্ন আমি স্পষ্ট করতে চাই যে
ইতিহাস আমরা জানি, এগুলোকে আমি ইতিহাস বলবো, কারণ অনেক আলোচনা হয়েছে এগুলো নিয়ে। প্রশ্নটা হচ্ছে এটাই, ইস্যুটা কি আদৌ জীবিত নাকি মৃত? জীবিত। এতদিন ধরে তো শোনা যাচ্ছে না। জীবিত। ভারতবর্ষের মানুষ তো, রাফেল একটা ইস্যু এই লোকসভা নির্বাচনে, কারণ একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা একটা কোম্পানিকে দিয়ে দিল, যে কোম্পানি কোনোদিন কোনো বিমান বানায়নি, এবং যেদিন ওই কোম্পানিকে দেওয়া হলো যে আপনি রাফাল বিমান তৈরি করবেন, 6-7 দিন আগে একটা রেজিস্টার বাই করলো, একটা কোম্পানির লোক টাই আপ হলো। আপনারা অনিল আম্বানি নাম, নির্বাচন মুভমেন্ট নাম নিলাম না, কিন্তু এটা কি সম্ভব একটা? আর যে কোম্পানি, ভারতবর্ষের সরকারি কোম্পানি এসএসএল কোম্পানি, দীর্ঘদিন ধরে আমাদের বিমান পরিষেবা দিয়ে আসছে, ওই কোম্পানিকে বাদ দিয়ে ভারতবর্ষের হাজার হাজার লোক ওই কোম্পানিতে কাজ করে, কাকে রোজগার দিল, কাকে টাকাটা দিল? আজকে ওটা নিয়ে আমি একেবারে আপনার কাছে আসবো, কি বলবেন? সত্যি কথা বলতে কি বলবো, যে এখন আপনি যে প্রশ্নটা করেছেন রাফাল ইস্যু, রাফাল আজকের দিনে কোনো ইস্যুই না, কারণ ওইটা সুপ্রিম কোর্ট স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে যে রাফাল বিমান কেনার ক্ষেত্রে উনি যে বলছে অনিল আম্বানি বাগেরা বাগেরা ওইসব না, রাফাল বিমান কেনা হয়েছে ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন থেকে, এবং ওই কোম্পানির সিইওরও যারা আমাদের ইন্ডিয়ার প্রেস আছে তারা মিট করেছে, উনিও বলেছে ওইটা ক্লিয়ার কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে মিডলে কোনো ব্রোকিংয়ের কোনো সুযোগ হয়নি। এবং এইটা যখন ইন্ডিয়ার সুপ্রিম কোর্টে উঠেছে তখন সুপ্রিম কোর্ট স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে। আর এখন কংগ্রেস থেকে আমার পাশে বসা প্রবক্তা যিনি বলছেন কিছু কথা, আপনিও আছেন, আসলে কি বলবো, উনি কি বলতে চাইছেন? উনি যে প্রথমে বলেছেন অভিনন্দন বর্তমান F-16 দিয়ে পাকিস্তানের যে বিমানকে অ্যাটাক করেছে, আদৌ কি ইন্ডিয়ার মধ্যে F-16 বিমান আছে, বা F-16 বিমান কি ইন্ডিয়ান বিমান? আদৌ উনি জানেন কি? উনি কি বলেছে 126টি বিমান 526 কোটি টাকার ক্রয় করার জন্য 2007 সালে প্রস্তাবিত হয়েছিল, উনি ভুল বলছে। ওই সময় যে ওনাদের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিল সামথিং সুরেশ ভামড়ে, উনি 670 কোটি টাকা করে প্রস্তাব করেছিলেন পার্লামেন্টে 126টি বিমান কেনার জন্য। কেমন? কিন্তু উনি বলছে টোটাল কন্ট্রাক্টটা হয়েছিল 526 কোটি টাকা। এটা ভুল তথ্য, টোটাল না, একটা রাফালের দাম 670 কোটি করে নির্ধারণ করা হয়েছিল। এবং বর্তমানে যিনি বলছেন যে 36টি রাফাল বিমান 1600 কোটি টাকায় কিনা হয়েছে, এটা ভুল তথ্য। 36টি রাফাল বিমান নয়, প্রত্যেকটা রাফাল বিমানের দাম প্রায় 1500 কোটি টাকার মতো। হ্যাঁ, আর যে অনিল আম্বানি, মুকেশ আম্বানি, হ্যাঁ 16 হ্যাঁ তাই তো বলছি, 1000 প্রায়, তার অ্যাকুরেট ফিগার দেওয়া হয়নি। এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে কিছু ওইটার সাথে ডেভেলপমেন্টের জন্য, কারণ ওইটা 2007 সাল আর আজকে চলে 2018, অনেকটা পিছের না, তো এটাকে ডেভেলপমেন্ট করার জন্য ওই বিমানটা যখন প্রস্তাবিত করা হয়েছিল তখন ওই বিমানটা ছিল 4th জেনারেশন রাফাল। বাট এখন যে 36টা রাফাল ইন্ডিয়াতে আসবে ওইটা 4th জেনারেশন না, ওইটা 4.5 জেনারেশন রাফাল। ওই রাফালের মধ্যে যে বিগত দিনে যে রাফালটা চুক্তি করা হয়েছিল ওইটার মধ্যে 12টা হার্ড পয়েন্ট ছিল। কেমন? মানে যেই পয়েন্টের মধ্যে আমরা মিসাইল অ্যাটাকের জন্য মিসাইল সেট করতে পারি, বাট আজকের দিনের যে 4.5 জেনারেশন রাফালটা ওইটার মধ্যে 14টা হার্ড পয়েন্ট আছে, প্লাস ওইটার যে হেলমেট, এখনের যেই প্রযুক্তি, এখন আর বটম টিপে অ্যাটাক করার প্রযুক্তিতে নেই। কারণ আপনারা জানেন 5th জেনারেশন বা 4.5 জেনারেশন যেই বিমানগুলো আছে উন্নত প্রযুক্তির, ওইগুলো ঠিক লুক অ্যান্ড শুট যুদ্ধক্ষেত্রে। তো আমাদের বিমানকে ডেভেলপ করতে হবে না, ওই ডেভেলপমেন্ট পারপাস প্লাস যে আমাদের বিমানকে উন্নত, যেরকম 12টা হার্ড পয়েন্ট থেকে 14টা হার্ড পয়েন্ট করা। তাছাড়া আমি একেবারে এই জায়গাতেই প্রশ্নটা করব, যেখানে একেবারেই অর্ধেক দামে করা হয়েছিল সেখানে 12টার থেকে আপনি বলছেন 14টা করা হয়েছে তাকে হার্ড পয়েন্ট ডেভেলপ করার জন্য, সেখানে এই হাফ যেটা দাম ছিল হাফ, সেটা দ্বিগুণ কেন করা? না ওইটা 670 কোটি টাকা তো শুধু বিমানটার দাম, 1600 কেন? না 500 না তো 670 কোটি টাকা। আপনি দেখে নেন ওই সময় 2007 সালে সুরেশ ভামড়ে ইউপি এর
প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি সর্বসক্ষমে বলেছেন 670 কোটি টাকা, কিন্তু আজকের দিনে যারা কংগ্রেস অধ্যক্ষ হোক, রাষ্ট্রীয় অধ্যক্ষ হোক, তারা মিথ্যা কথা বলছে। কারণ ওই সময় তো সুরেশ ভামরে ওনাদের মন্ত্রী ছিলেন। 670 ডাবল করা হয়েছে কেন? ওই দামটা না ডাবল তো ওই সময়ের যে বিমানের মূল্যটা ছিল ওইটা শুধু নেট বিমানের মূল্য, তার মধ্যে যে ডেভেলপমেন্ট প্রসেসিং প্লাস মিসাইল সিস্টেম, লেজার গাইডেড মিসাইল, লেজার গাইডেড যে সিস্টেম, ওইটা এড করে আজকের দিনে 2007-এর পর আজকে 2018 সালে টোটাল এড করে যার মূল্য হয়েছে 1600 কোটি টাকা। কিন্তু তারা যেই অনুসারে করেছিল আজকের দিনের সাথে যে রেটের কম্বিনেশন করলে আরো বেড়ে যায়। আজকের দিনে বেটার চুক্তি করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। কি বলবেন? ইউপিএ আমলে যে বিমানগুলি ক্রয় করার ছিল সেটি ছিল 16টি ইঞ্জিন, আর এখন এনডিএ আমলে যে মেশিনগুলি মানে বিমানগুলি কিনা হচ্ছে সেটিতে হচ্ছে 12টি মেশিন। এবং অনিল আম্বানি আমার মনে হয় না ভারতবর্ষে কোনো দিন কোনো যুদ্ধের মানে যুদ্ধ বিমান তৈরি করেছে। আজকে রাফেলের সঙ্গে টাই আপ হয়েছে অনিল আম্বানির, রিলায়েন্স কোম্পানির, এবং ডাইরেক্ট ওরা বিজেপির সাথে জড়িত, এবং 30,000 কোটি টাকা ডাইরেক্ট অনিল আম্বানিকে দেওয়া হলো। এবং যে সুপ্রিম কোর্টে কেস চলছে, সুপ্রিম কোর্টে বলছে সরকার নথি চুরি হয়েছে, এটা সরকার বলছে নথি চুরি হয়েছে। যদি একদম চৌকিদার থাকে তা বলে নথি কিভাবে চুরি হয়? এই প্রসঙ্গে যাব আমি। রাফেল একটা ইস্যু নয়, এটা নথি চুরি হয়ে গেল। রাফেলের আগে কোনোদিন কোন ধরনের যুদ্ধ বিমান তৈরি করেনি, সে তাকে কি করে এত রাফালের মতো একটি বিমান তৈরি করার? না এটা তো ইস্যু, না এটা তো ইস্যু, ভুল বলছে। আরে দাদা, না রাফেলের নথি চুরি হয়ে গেল। এভিয়েশন ফ্রান্স আমাদের যে রাফাল বিমান তৈরি করেছে অনিল আম্বানি না তো, কে স্পষ্ট করে প্রত্যেক প্রেস আপনার নিউজ চ্যানেল তো জানেন, ওটা তো ডাসেল্ট এভিয়েশন তৈরি করেছে। ডাসেলের সঙ্গে তো কে বলেছে আপনাকে আম্বানি? আরে দাদা আপনি জানেন না? আরে বিমানের মধ্যে 16টা ইঞ্জিন, আপনি কোথা থেকে শুনেছেন? কোনদিন শুনেছেন একটা বিমানের মধ্যে 16টা ইঞ্জিন থাকে? উনি বলছে আগেরটার ভিতরে 16টা ছিল, এখনটার ভিতরে ইঞ্জিন কম আছে। কোন সময় হয় 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান? আগে কি ছিল, এখন কি? আগে ভালো করে জেনে নিন, ইঞ্জিন কখন সময় 2 ইঞ্জিন বিশিষ্ট বিমান হয়, সিঙ্গেল ইঞ্জিনের হয়, কিন্তু একটা বিমানে 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান আমি তো আজকে পর্যন্ত শুনিনি। আপনি শুনেন কিনা আমি জানি না, এখন উনিই বলতে পারবেন উনি কোন ইঞ্জিনিয়ার থেকে এই তথ্য শুনেছেন। হয়তো শুনতেও পারেন, কারণ উনাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ যিনি আলু থেকে স্বর্ণ তৈরি করতে পারে, উনি 16 ইঞ্জিন বিশিষ্ট বিমানও তৈরি করতে পারবে। আরে দাদা আগে জেনে নিন, আপনি যে F-16 বিমান বলছেন ওটা পাকিস্তানের বিমান, ইন্ডিয়াতে F-16 কোনো বিমান নেই। আপনি যে হিন্দুস্তান জানেন না কি অভিনন্দন বর্তমান উনি মিগ 21 নিয়ে আকাশে উড়েছে। কে মেরেছে? F-61 কে মেরেছে। কি F-61 বিমানকে মেরেছে? কি বিমানকে মেরেছে? কোন বিমান দিয়ে মেরেছে আপনি বলুন? আপনি তো প্রথমেই বললেন যে F-16 বিমান ইন্ডিয়ার, উনি আছে বা সবাই দেখছে, আপনি কি বলছেন? শুনেন, আগে ভালো করে জেনে নিন তথ্য, তারপর কথা বলুন। আর আপনি যে বলছেন 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান, আর কোথাও বলবেন না। বিমান কখন? আরে হয় না দাদা, দরকার নেই। আরে আবার দরকার নেই বলছেন। আপনার কথা, আপনার নথি চুরি হয়েছে, তারপর আপনি বলেন না 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান থেকে পেয়েছেন। সুপ্রিম কোর্টের ভিতরে সরকার বলছে যে রাফেলের নথি চুরি হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের ভিতরে গিয়ে সরকারের কোন প্রতিনিধি বলেছে বলুন আপনি? সরকারের আপনাদের তুলা ইস্যু, সরকারের কেউ বিবৃতি দেয়নি। সরকারের ভুল তথ্য বলবেন না, ভুল। আগে জেনে নিন, সরকার বলছে নথি চুরি হয়েছে, সুপ্রিম কোর্টের তারপর বক্তব্য রাখতে হয়। আবার কোন জায়গায় গিয়ে বলেছে? কে বলেছে? আপনি ওরা যা বলছে অনিল আম্বানি নেই। আরে নেই তো, আমি বললাম তো বক্তব্য। আপনারা দেখুন, আপনি জানেন 30,000 কোটি টাকা কোন কোম্পানি তৈরি করছে। চুরি হয়েছে, এই ইস্যুটাকে নিয়ে যদি শুনবো দাদা, এই ইস্যুটা সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি এবং ওই রকম কোনো ঘটনা ঘটেনি দাদা। সরকারের পক্ষ থেকে বলেন, হয়তো বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছে, ব্যক্তিগত স্বরাষ্ট্র মন্ত্রকের কি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কথা বলেছে? বলেনি কেউ। একজন আধিকারিক বলেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব ওনাকে বলা যেতে পারে না। কাকে? হ্যাঁ, কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উনি ওইরকম প্রভাবিত ব্যক্তিও না। হ্যাঁ, অনেক সময় উনি রাজনীতির সাথে জড়িত না, প্রতিরক্ষা মন্ত্রকের একজন সাধারণ আধিকারিক মাত্র। কি কোর্টে কে যায়? কোর্টে কে গিয়েছে আপনি বলুন না। সরকারের পক্ষে কে যায় কোর্টের মধ্যে?
কি আধিকারিক যায়? কে যায়? ওর জন্য আলাদা উকিল নিযুক্ত থাকে না? উকিল বলছে যে কোন নথি উকিল চলে বলছে? গেছে। নাম বলুন আমাকে, কোন উকিল বলছে? ভুলভাল তথ্য বলবেন না। শুনেন, আপনি যতগুলো কথা বলেছেন আমি পয়েন্ট আউট করে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা ভুল কথা। না, এটা না, আপনি বলবেন। প্রেসে বসে কথা বলছেন, ওইরকম কথা বলবেন না। ইউপি না, আমলে রাহুলজি 20 তারিখে এসেছে, ওই কথা 526 বলে কোটি টাকা গেছে ছিল। আপনাকে, শুনেন। ইউপি আমলে 526 কোটি টাকা ছিল। স্বর্ণের গল্প ত্রিপুরার মানুষকে বোঝাবেন না। ত্রিপুরার মানুষ অনেক সচেতন। ত্রিপুরার মানুষ তো 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান না, F-16 ভারতীয় বিমান বাহিনীর। এসব বলবেন না, না। অভিনন্দন বর্তমান মিগ 21 নিয়ে পাকিস্তানকে অ্যাটাক ঠিক আছে, F-61 কে গেড়িয়েছে। না, কেন আপনারা প্রত্যেকবার ভুল কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করবেন? প্রত্যেকটা বার আপনাদের এইসব কথা বলেন। আমরা দেশের জনগণকে তো বলুন না, বিভ্রান্ত এখন যে বলেছেন আপনি 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান কোন দেশ তৈরি করেছে, কোথায় তৈরি করেছে, কোন দেশের হাতে আছে এই বিমান? না, এই কথা বলতে এটা আমার খুব কিউরিওসিটি যে 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান নিয়ে আমার কোনো ধারণা নেই সত্যি। কিন্তু তারা তো বলছে 12 রাহুল ইঞ্জিন বিশিষ্ট রাহুল বিমান গান্ধী আছে, তারা বলছে বলে গিয়েছে। আরে তাদের মন্ত্রী বলছে। কোন মন্ত্রী বলছে? আপনি, আমি তো এখানে চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। সীতারামন বলছে, দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি রক্ষামন্ত্রী বলছে যে কে বলেছে বলুন? 16 ইঞ্জিন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে হয়তোবা রাহুল বলেছে 12 ইঞ্জিন বিশিষ্ট। হয়তোবা রাহুল বলেছে না, সীতারামন বলেছে। সীতারামন বলেছে। চ্যানেল আছে, বলুন কোথায় কবে বলেছে? বলেছে, বিভিন্ন ভাবে বলেছে, বিভিন্ন সময় বলেছে। আবার বিভিন্ন সময় বলেছে। কি বলছে ইউপি আমলে যে বিমান? আরে দাদা, রাহুলদার গল্প ত্রিপুরাবাসীকে শোনাবেন না। আলু থেকে স্বর্ণ হয়, 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান, 15 লক্ষ টাকা কিন্তু এখনো পেলাম না আমরা। হ্যাঁ, 15 লক্ষ টাকা কিন্তু এখনো পেলাম না। কিসের 15 লক্ষ? কোথায় বলেছে 15 লক্ষ? বলুন, আপনি যেটা জিজ্ঞেস করেছে ওইটা বলুন। আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। এই প্রশ্নটাই যদি হয় যে 15 লক্ষের প্রশ্নটাই যদি আপনি তুলে থাকেন আজকে রাফাল ইস্যু, তারপর আমাকে প্রশ্নটা না করতে না, বাধ্য করছেন। জুমলা তার জন্য বলছে। আরে বলুন না, আমি তো বসছি। ত্রিপুরায় খুমলুঙে দাঁড়িয়ে রাহুল গান্ধীও বলে গেছেন, মোদির অনুকরণ করে বলে গেছেন, যদি এবারের লোকসভা নির্বাচনে উনি আসেন তাহলে প্রত্যেক গরিবের অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। কত টাকা ঢোকাবেন, কি করবেন কিছু বলেননি, কিন্তু টাকা ঢোকানোর কথা বলেছেন। ন্যূনতম গ্যারান্টি, ন্যূনতম গ্যারান্টি কত? 1 টাকা উনি বলছেন করবেন। ন্যূনতম আয় যেমন আমরা দিয়েছি 2004 সালের আগে আমাদের ছিল যে ভারতবর্ষে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কি এটা বলা যায় না যে যেভাবে বিজেপি 2014 তে নরেন্দ্র মোদী 15 লক্ষ টাকা করে লোকসভা নির্বাচনে এসেছিল, আপনারাও সেটাই না 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 আমরা বলেছিলাম, না না আমরা বলেছিলাম যে 2004 সালে যদি আমরা ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে আমরা ভারতবর্ষের মানুষকে ন্যূনতম রোজগার দেব। তখন আমরা রেগা চালু করেছিলাম। সেটা রোজগার, না না রোজগার, আমি কথা বলছি, আমি বেকার না না বেকার ভাতা আমরা দেব। যেমন আমরা দিয়েছি রাজস্থানে, আমরা দিয়েছি মধ্যপ্রদেশে, আমরা বেকার ভাতা দেবো। আমরা বলেছি মধ্যপ্রদেশে কি দিয়েছেন শুনেন। আপনারা বলেছেন কৃষকের ঋণ দিয়েছি আমরা। কত টাকা ঋণ মুকুব করেছেন? 6,000 টাকা করেও মুকুব হয়নি। কিছু অ্যাকাউন্টে 6,000 টাকা করে ঋণ মুকুব বাবদ ঢুকেছে। জমলাবাজি শুনেন, জমলাবাজি আমরা করি না, আপনারা করেন। মিথ্যার বেসা শুনেন না। ভারতবর্ষে কি রাহুল গান্ধী আজকে আপনি চিন্তা করুন, মানে কত বড় কথা। ত্রিপুরার বুকে এসে যাদের 7টা বিধানসভা কেন্দ্রের জামানত জব্দ হয়েছে, ওই পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরার মাটিতে এসে বক্তব্য রাখে। অপেক্ষা করুন, কেন্দ্রে আমরা আসবো। না না আমি শেষ করি, লেট মি ফিনিশ। কেন্দ্রে আমরা আসি, ত্রিপুরা চলে আসবো। জুমলার কথা যখন এসেছে 15 লক্ষের প্রশ্নটা আমি আপনার কাছেও করব। কই আজকে তো আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন সংগঠিত হবে, 15 লক্ষ তো কারোর অ্যাকাউন্টে ঢোকে। ঠিক আছে, আদৌ কি নরেন্দ্র মোদী কলকাতার ব্রিগেডে বলেছিল যে 15 লক্ষ টাকা দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে? ভাষণটাকে বিকৃত করা হয়েছে দাদা, ওইরকম বলা হয়নি। বলা হয়েছিল যে ভারতবর্ষের যে কালো টাকা আছে, যদি গণতন্ত্রে বিশ্বাস রাখুন তো আমার কথাটা শুনুন। বক্তব্যটা বলছি, কালো টাকা এলে 15 লক্ষ টাকা করে সবার, হ্যাঁ, যদি উদ্ধার করা যায় তাহলে দেওয়া যাবে। আপনি দেখতে পারেন ইউটিউব সার্চ করে এখনো। হ্যাঁ, যে উদ্ধার হয়নি এখনো কালো টাকা হয়নি, তো সম্ভব হয়নি। কিভাবে হবে? কিভাবে হবে? যখনই চেষ্টা করেছে 100 দিনের মধ্যে করবেন। হ্যাঁ 100 দিন না বলেছিলাম তো, কিন্তু বলেছিলাম আমরা ওই বিশ্বাস রেখে বলেছিলাম যে ভারতীয় যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে এবং যা জনগণ বিশ্বাস করে তাদের ভোট দেয়। কিন্তু কি করলো? যখনই নরেন্দ্র মোদীজি এই প্রচেষ্টা করেছে তখনই প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস, লালু প্রসাদের দল, মানে যারা ওইসব স্ক্যামে জড়িত। আপনারা নোটবন্দি করেছেন, সবকিছু করেছেন, কিন্তু করেছেন তো এইগুলোর পরেও তো কালো টাকা এলো না দেশে। না কালো টাকা এলো না, ঠিক আছে, আমাদের দেশে কালো টাকা আসেনি, কিন্তু আমাদের দেশে যে আগে জাল নোটের প্রচার ছিল, যে আমাদের
পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আমাদের যে দাম দাম দিয়ে যে আমাদের আক্রান্ত করতো। বাজারে কি এখন জাল নোট নেই? না কত টাকা জমা পড়েছে? না ওই রকম নেই। পাকিস্তানের অর্থনীতিতে অনেকটা ধাক্কা লেগেছে যখন ভারতের নোটবন্দি হয়েছে, যে এটা নিশ্চয়ই আপনাদের কাছে নোটবন্দিতে কত লোক মারা গিয়েছে ভারতবর্ষে? কতজন মারা গিয়েছে নোটবন্দিতে? কোথায় মারা গিয়েছে ভারতবর্ষে? আমি জানি না, আপনি বলুন না, আপনার কাছে অনেক ভালো তথ্য আছে। 16 ইঞ্জিন বিশিষ্ট বিমান, আপনিই বলুন। না আপনারা 12 ইঞ্জিন বলছেন, আমি 12 ইঞ্জিন কখন বলেছি? আমি 12টা কি বলবেন আপনারা? আমি বলেছি 12টা হার্ড পয়েন্ট দাদা, 12 ইঞ্জিন না, 12টা হার্ড পয়েন্ট ছিল আগে, এখন 14টা। আমি হার্ড পয়েন্ট বলেছি, হার্ড পয়েন্ট আর ইঞ্জিনের মধ্যে তফাৎ আছে। ভারতবর্ষে যারা বিজেপি দল করে, আমরা একটা ভারতবর্ষের একটা জাতীয় দল, আমরা কংগ্রেস, বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রাম ভারতবর্ষে কংগ্রেস দল করেছে। ঘটনা হচ্ছে বিজেপির মতন একটা দলের সঙ্গে আমাদের তর্কি যুক্তি করাও আমাদের ঠিক না। তারপরে আমরা আসি বিভিন্ন, কারণ মানুষ শুনতে চাই কংগ্রেস থেকে। ভারতবর্ষে যখন একটা সুই তৈরি করার একটা কোম্পানি ছিল না এই ভারতবর্ষে, তখন কংগ্রেস সরকার ছিল, এবং এই সুই তৈরি থেকে শুরু করে আজকে ভারতবর্ষে কোথায় গিয়েছে, এটা কি আমরা কংগ্রেস বলতে হবে ভারতবর্ষকে? আজকে ভারতবর্ষে কংগ্রেস, রাহুল গান্ধী বক্তব্য রাখে বিভিন্ন সময়, জুমলা কথা কোনো সময় বলে না। আজকে আপনারা দেখেছেন রাম মন্দির, আমি হিন্দু, আমি রামকে বিশ্বাস করি, আমি বলবো না যে রাম মন্দির করে ভোট দিতে হবে। রাফেল ভারতবর্ষে একটা, যেমন ধরেন আমাদের কার্গিল যুদ্ধ বভস দিয়ে জিতেছে, এটা শুধু আমি না, অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতায় ছিলেন, যখন কার্গিল যুদ্ধ হয়েছিল, বভস কামান দিয়ে পাকিস্তানকে হারানো হয়েছিল। বভস কামান কে কিনেছিল? রাজীব গান্ধী। 14,000 কোটি টাকা বলবেন না, শুনেন এইসব বলবেন না, বিভিন্ন দলকে লজ্জিত করবেন। বভস কামান কেলেঙ্কারি 14,000 কোটি টাকা, দেখুন 14,000 কোটি টাকা কেলেঙ্কারি। রাজীব গান্ধীকে চুর, হ্যাঁ তো স্বীকার করে, আমি তো বলছি তো, দায়িত্ব নিয়ে বলছি, বলেছে যে রাজীব গান্ধী চুর, বলছি তো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি 14,000 কোটি টাকা রাজীব গান্ধী, গান্ধী পরিবারের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিঘাত করে আসছে। আজকে 70 বছর ধরে বিজেপি এবং বিজেপির স্বয়ংসম্ভব আরএসএস, যারা বিজেপি 70 বছর ধরে গান্ধী পরিবারের উপর ছিল না। আরে আপনি বিজেপি বলছেন, আরএসএস কবে ছিল? আরএসএস এর সাথে আমাদের মুদ্রা নেই তো, আপনি বলছেন বিজেপি 70 বছর ধরে। আরএসএস বলেছি, আরএসএস বিজেপি বিভিন্নভাবে। আগে তথ্য জানুন, তারপর কথা বলবেন। আগে বলেছি আরএসএস। না আপনি তো রাজনৈতিক শালীনতার ঊর্ধ্বে চলে যাচ্ছেন। উনি বলছে যে বিজেপির সাথে তর্ক যুক্তিতে বসাই কংগ্রেসের মানায় না। 100 বার। হ্যাঁ আমি বলছি 100 বার মানায় না, কিভাবে মানাবে? আপনারা আঞ্চলিক দলে পরিণত হয়েছে, দলের সাথে আপনাদের মানায় না। জনগণ নির্বাচন করেছে আমাদের দাদা, মানে কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এবং বিভিন্ন লোক, কোনো দল নেই সেদিন ভারতবর্ষের। দল থাকা, স্বাধীনতার সময় কোনো দল ছিল না আর ভারতবর্ষে ছিল না। দেব না তথ্য সহকারে, দল ছিল, কিন্তু সেই দিন ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বই, সেই দিন মহাত্মা গান্ধীর নেতৃত্বে সেদিন মানুষ গর্জে উঠেছিল। কিন্তু আজকে নাথুরাম গডস মহাত্মা গান্ধী হত্যা করেছে। আচ্ছা, আজকে কারা উনাকে ইয়ে করছে? আরএসএস এর নাগপুরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হয় না, ওদের পতাকা আরএসএস এর পতাকা উত্তোলন হয়। কেন ওরা ভারতবর্ষী নয়? আমরা হিন্দু, আমরা রাম মন্দির কেন, মহাদেব থেকে শুরু করে যত হিন্দু ধর্মের যত আছে আমরা সমর্থন করি। স্বাভাবিক, আমরা যারা আমাদের পার্শ্ববর্তী বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, একসঙ্গে সমাজ তো, এটা ভারতবর্ষ একটা গণতন্ত্র। আপনারা তো পাকিস্তান চীনকেও সমর্থন করেন। পাকিস্তানের কথা উনি বলেছেন, ভালো হয়েছে। আচ্ছা, আজকে নরেন্দ্র মোদী লাভ লেটার লিখেছে ইমরান খানকে, আর মাইকে বক্তৃতা কি দিচ্ছে? রাহুল গান্ধীকে দিয়ে পাঠিয়েছিল নাকি? সমস্ত টুইটারে আছে। আবল কথা বলবেন। আমি কি বলবো? জাতীয় দল থেকে প্রতিনিধিত্ব করছেন। হ্যাঁ, স্পষ্ট করে দিই, পাকিস্তান দিবস ছিল বলে ওনাকে শুভেচ্ছা বার্তা জানাই। কেন পাঠাবো আমি? কি বলছে উনি? কেন আমি পাঠাবো? আমি শত্রু নার পাঠাইনি আপনাদের থেকে সিদ্ধু যে ছিল। হ্যাঁ, গেলে তোলে আমরা যদি পাঠাই দেশের শত্রু আমরা, আর ওরা পাঠাইলে দেশের মিত্র। আর একজন দেশের প্রতিনিধির আমাদের দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি সেখানে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন। আমিও তো বন্ধুত্বের হাত বাড়াতে পারি। এটা যে ভারতবর্ষের কি গণতন্ত্র বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ ভারতবর্ষ নাকি? বিজেপির একটা নিচু বক্তব্যই চলবে ভারতবর্ষ?
সাময়িক একটা গোষ্ঠী, সাময়িক একটা দল, সাময়িক জুমলাবাজি করে কিছুদিন ক্ষমতায় থাকা যায়। আমরা আমাদের ভারতবর্ষের মানুষ 60 বছর 55 বছর আমাদের সমর্থন করেছিল বলেই তো আমরা ক্ষমতায় ছিলাম। রাফালে আপনি অভিনন্দনের কথা এনেছিলেন, একটা প্রশ্ন করব। আপনারা প্রায়শই বলে থাকেন পুলওয়ামা ঘটনার পর আপনাদেরকে প্রমাণ দিতে, বিভিন্ন বিরোধী দলরা বলছে প্রমাণ চাই। কিসের ভিত্তিতে প্রমাণ চাইছেন, কেন প্রমাণ চাইছেন? আপনি একটা লক্ষ্য করুন, ভারতবর্ষ উত্তরপ্রদেশে যদি কোনো লোক 1 কেজি গরুর মাংস নিয়ে যায়, গণহত্যা হয়েছে ভারতবর্ষে, আর 350 কেজি RDX নিয়ে ভারতবর্ষ ঢুকে গেল, ভারতবর্ষের সেনাবাহিনী নরেন্দ্র মোদী চৌকিদার কি করলো? প্রশ্নটা হচ্ছে একেবারেই স্পষ্ট করে দিচ্ছি যে যখন ভারতবর্ষ থেকে আক্রমণ করা হচ্ছে তখন আপনারা প্রমাণ চাইছেন না, যে আক্রমণ কোথায়? আমরা তো ভারত ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটুকরো করে দিল, কংগ্রেস করেছে। আপনারা প্রমাণ চেয়েছিলেন তো? বিরোধীরা প্রমাণ চেয়েছিল তো? না, যখন নরেন্দ্র মোদী পাকিস্তানের, আমরা তো পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায়, আপনাকে স্পষ্ট করে প্রশ্নটা বলছি যে আপনারা প্রমাণ চেয়েছিলেন কি চেয়েছিলেন না? না, আমরা তো প্রমাণ চাইনি। আচ্ছা, ভারতবর্ষের তারা যেভাবে প্রমাণ বক্তব্য রাখছে যে আপনারা কি চেয়েছিলেন? পাকিস্তান ধ্বংস হোক আমরা চাই। আক্রমণের পর আপনারা কি চেয়েছিলেন? আক্রমণ করলে তো সেটাকে সাধুবাদ জানানো দরকার। নরেন্দ্র মোদীর এনডিএ সরকার বলুন, যে আক্রমণটা করেছে সেটাকে আপনারা সমর্থন জানাই আমরা, কিন্তু আমরা কোনো সময় আমরা বলিনি ভারতবর্ষের সেনাবাহিনী, বিশ্বজিৎ বাবু, আরে দাদা আপনার সুরজ, ভারতবর্ষের সেনাবাহিনী, আপনারা প্রমাণ চেয়েছেন? না, ভারতবর্ষের সেনাবাহিনী সুরজজি চেয়েছে, সুরজজি মুখপাত্র রাহুল গান্ধী বলেছে যেদিন পুলওয়ামাতে, যেদিন পুলওয়ামাতে ঘটনা হয়েছে সেই দিন রাহুল গান্ধী বলেছে সরকারের সঙ্গে আমরা আছি। এটা কংগ্রেস বলে। আপনি আগে এটা বলুন, সরকারের সঙ্গে থাকা একটা জিনিস, আপনি প্রমাণ চেয়েছেন কি? না, সরকারের সঙ্গে আমরা আছি। আপনাদের দল প্রমাণ চেয়েছিল কি চেয়েছিল? না, দল কোন সময় প্রমাণ চাইনি, আমরা সরকারের সঙ্গে আমরা আছি। মুখপাত্র সুরজওয়ালা চেয়েছে, ডি সুরজওয়ালা মুখপাত্র, আমরা মুখপাত্র। না, রাহুল গান্ধী যেদিন ঘটনা হয়েছে সেই দিনই বলেছে সরকার যে কোনো সিদ্ধান্ত হোক, যে কোনো ঘটনা হোক, আমরা সরকারের সঙ্গে আছি। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল, এয়ার স্ট্রাইক করেছিল, সেটাকে আপনি সমর্থন করেন? 100 বার। 350 জন জঙ্গি মেরেছিল, আপনি বিশ্বাস করেন? এটা তো হতে পারে 350 জন বলেছেন, না করেছে। নির্মলা সীতারামন বলেছে, কোন সরকারের কোন সরকারের সেনাবাহিনী বলেছে 350 জন? অমিত শাহ কোথা থেকে বলেছিল? অমিত শাহ আক্রমণ হয়েছে, হ্যাঁ আক্রমণ হয়েছে, এটা আমরা সমর্থন করি, কিন্তু কতজন মারা গেছে অমিত শাহ কি করে জানে? অমিত শাহ বলেছে 350 জন মারা গিয়েছে, উনি কি করবে জানেন? এই বিষয়টা নিয়ে রাজনীতি করা কি খুব না সংখ্যা কিভাবে বলবো? আমি একটা প্রশ্ন আমার কাছে শুনেন, ভারতবর্ষে আপনি বলছেন কি করে নরেন্দ্র মোদী সেখানে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে পাকিস্তান দিবসে, সেই জায়গায় আপনি এই প্রশ্নটাকে করছেন, এটা কি একটা সমর্থনযোগ্য? না, আমরা তো প্রশ্ন করিনি, অমিত শাহ করেছে। প্রশ্ন কারা করেছিল যে অমিত শাহ করেছে? প্রথম অমিত শাহ করেছে যে 350 জন মারা গেছে। এয়ার স্ট্রাইক হয়নি বলে কারা প্রশ্ন করেছিল? এয়ার স্ট্রাইক হয়নি বলে কারা প্রশ্ন করেছিল? না, আমরা প্রশ্ন করিনি। আপনারা করেননি? নেই। আপনার কাছে আসবো, বলুন কি বলবো আর? ওনারা বলছেন প্রশ্ন করেন। আরে দাদা আমি তো বলছি ওনাদের রাষ্ট্রীয় মুখপাত্র। আরে দাদা শুনুন, সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য নাই। কংগ্রেসের রাষ্ট্রীয় মুখপাত্র, আমাদের রাজ্যের না, রাষ্ট্রের রাহুল গান্ধীর যে মুখপাত্র ডি সুরজওয়ালা, উনি ওপেন প্রেস কনফারেন্স করে বলেছে যে সেনাবাহিনী যে পাকিস্তানে আক্রমণ করেছে তার সম্পূর্ণ তথ্য জনসাধারণের সামনে দিতে হবে এবং কতজন ওই জায়গায় হতাহত হয়েছে তার প্রমাণ দিতে হবে। আপনারা দেখতে পারেন, প্রেস কনফারেন্স করেছে উনি, ন্যাশনাল সব নিউজ চ্যানেল ছিল, ওনাদের রাষ্ট্রীয় মুখপাত্র, আর উনি ত্রিপুরা থেকে বলছে কখনো প্রমাণ চাইনি। তো কি বলবো বলুন, কি বলার আছে তার মধ্যে? সবচেয়ে প্রথম এটা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস, ডি সুরজওয়ালা ওনাদের রাষ্ট্রীয় মুখপাত্র, তারপর প্রশ্ন তুলেছে মমতা ব্যানার্জি, সবাই জানে, পুরো দেশবাসী জানে, কিন্তু আজকে উনি কংগ্রেসের প্রতিনিধি হয়ে বলছে ওনার দল চায়নি। তো আর কি বলার আছে? কিছু বলার নেই। আরে দাদা বলে দিয়েছি, আপনি শুনেন, জেনে নিন না। আমরা ভারতবর্ষে কংগ্রেস দল প্রমাণ করতে হবে না যে ভারতবর্ষকে কংগ্রেস ভালোবাসে না, কারণ 26/11 পর কি করেছিলেন আপনারা? কি কয়, কাসাবকে আমরা ফাঁসি দিয়েছি, আমরা নিয়েছি। এই যে কংগ্রেস দল 26/11 পর আমি কোনো সার্জিক্যাল স্ট্রাইক শুনিনি।
আজকে কাশেপকে কে ফাঁসি দিয়েছে? কাসবকে ফাঁসি কংগ্রেস দিয়েছে? কে দিয়েছে? আরে উনি তো আমাদের রাষ্ট্রের কে দিয়েছে? আচ্ছা, আরে বলুন, দাদা, কে দিয়েছে? এইরকম বলবেন না, তাহলে কে দিয়েছে বলুন? আপনার এই আচ্ছা, কে দিয়েছে? সুপ্রিম কোর্ট দিয়েছে ওইটা, কাসবকে ফাঁসি দেওয়ার বিজেপি কে, আরে, কংগ্রেস কে? আমরা তো ছেড়ে দিতে পারতাম, দাদা, কংগ্রেস দল তো যেমন আপনি ছেড়ে দেওয়ার কে? আরে বাবা, আসামিকে আপনি ছেড়ে দেবেন কি করে? বলছে আর উনি? কাসাবকে আপনি ছেড়ে দেবেন কি করে? কি বলছে উনি? দাদা, এই আজাদ ভাষাই বলবেন না। আজহার মাসুদকে ছেড়ে দেয়নি বিজেপি। সেটা তো আপনার সরকারের হাতে নেই। আজহার মাসুদকে কে আপনি ছেড়েছে? সিচুয়েশনটাকে না ঘুরিয়ে না, দিচ্ছেন। আজাদ মাসুদকে কে ছেড়ে আরে উনি তো দিয়েছে? সম্পূর্ণ সিচুয়েশনটা জানেন? হুম? আজাদ মাসুদের সিচুয়েশন ছিল তখন কি ছিলেন জানেন? ছেড়ে দিয়ে কে দিয়েছে? আচ্ছা, কি সিচুয়েশন কি ছিল? জানেন? কান্দার বিমান অপহরণ হয়েছে, হুম। ছেড়েছে কি? আপনার কাছে কে দেশের 100-100-র উপরে 150-র উপরে যাত্রী আসল নাকি একজন জঙ্গি যাকে দিয়ে দিলে আমাদের দেশ ভারতীয় ভারতবাসী এখানে চলে আসবে সেটা দাবি? কোনটা দাবি? আমাদের দুইটাই দাবি। দুইটাই দাবি। দুইটা কি কোনটা পাবেন? পসিবল? আজকে যেন Is it possible? আজকে Is it possible? আজকে যেন পুলওয়ামা, My question না না, is it possible? আজকে যেন পুলওয়ামা, My question না is, না, is it possible? আজকে যেন পুলওয়ামাতে, Is it না না, possible? আজকে যেন পুলওয়ামাতে হত্যা হলো, কারা করেছে? আরে দাদা, আগে কান্দাহার বলুন না, আপনি আগে কারা দেশের করেছে? Is it possible? না না, আজকে যেন পুলওয়ামাতে হত্যা হলো, কারা করেছে? পুলওয়ামা ছাড়ুন না, কান্দাহারটা কারা বলুন না। করেছে? আগে মাসুদ কারা আজহারটা করেছে? বলুন। আপনি এই কথাটা বলছেন, আমার প্রশ্নের উত্তর দিন। যেখানে 150-র উপরে যাত্রী আসল, ভারতবাসী আসল নাকি একজন না না, সেই আজকে সিচুয়েশনটা আপনি জানেন ঠিক না না, করে? আজকে যেন এই, বিশ্বজিৎ বাবু, আমার প্রশ্ন না না, আজকে যেন এই, আজকে যেন এই 10 বছর 15 বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন লোক মানে কাশ্মীরে মারা যাচ্ছে এবং পুলওয়ামা হত্যা হয়েছে, কারা করছে? আরে দাদা, কান্দাহারটা বলুন না, আপনি আগে কারা মারছে? প্রথমটা answer দেন। আমার কাছে স্পষ্ট করুন যে সিচুয়েশনে আজকের দিনও সিজফায়ার হচ্ছে পাকিস্তানের আরে ধুর, কাশ্মীরের বিভিন্ন ইয়েতে, না না, আমার প্রশ্নটা আজকেও বিভিন্ন, আমার প্রশ্নটা হচ্ছে এটা, বিশ্বজিৎ বাবু স্পষ্ট আগে প্রশ্নটা স্পষ্ট করুন, উত্তরটা স্পষ্ট করুন। না। আপনি যে কথাটা বলছেন যে মাসুদ আজহারকে তখন ছেড়ে দেওয়া হয়েছিল, সেই সিচুয়েশনটা আপনি জানেন কি সিচুয়েশন ছিল? সেদিন- ভারতবর্ষের সামনে না, কি সিচুয়েশন ছিল? সেদিন তো আপনি বলছেন না, দুটোই দাবি, মাসুদ আজহারও দাবি, আমাদের কাছে ভারতবর্ষের 150 জনের উপর না। ভারতবাসী দাবি। সেইদিন Is it possible না, দুটোকে সেই দিন তো একসঙ্গে কংগ্রেস, আপনি পারবেন? শুনেন, সেই দিনের আপনি যদি প্রেস মিটটি দেন কংগ্রেসের, সেই দিনের কংগ্রেস সেদিন বলেছিল আমাদের ওই 150 জনকে দরকার। কংগ্রেস আপনি তো বলছেন দুজন দাবি। না, সেই দিন কংগ্রেস সরকারের সঙ্গে ছিল। আপনি কংগ্রেসের বিভিন্ন স্টেটমেন্টগুলো অটল বিহারীর দেখুন, সাথে কংগ্রেস ছিল। আপনি কংগ্রেসের স্টেটমেন্টগুলো দেখেন না, ওই সময় কংগ্রেস বলেছিল সেই দিন আমরা সরকারের সঙ্গে আছি, সরকার যে পদক্ষেপ নেবে আমরা সেই পদক্ষেপই আমরা রাজি। তো এখন বিরোধিতা করছেন কেন? এখন বলছেন কেন না, আমরা মাসুদকে বলছি না ছেড়ে তো। দিয়েছি? তো যারা বলছে আমরা তো, আমার প্রশ্নটাকে স্পষ্ট, আপনি তখনের যে জিনিসটা বলে যে দুটোই দাবি, 26/11 পর আপনাদেরকে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে দেখা যায়নি, কিন্তু আজকে কেন আপনি শুনেন, প্রশ্ন করছেন যখন না, না, ভারতবর্ষ সার্জিক্যাল শুনেন, পাকিস্তানের ভাষায় আক্রমণের জবাব দিচ্ছে, তখন আপনারা এই ধরনের প্রশ্ন করছেন? সার্জিক্যাল স্ট্রাইক তো ভারতবর্ষে অনেক হয়েছে। কোনো সময় ভারতবর্ষে কংগ্রেস কোনো সময় সেনাবাহিনীর মৃত্যু নিয়ে সেনাবাহিনীর নিয়ে রাজনীতি করে নেই। বিভিন্ন সময় এটা তো সেনাবাহিনীর রুটিন রাজনীতি আপনারা করছেন মনে হচ্ছে, আমরা এখন মনে হচ্ছে আপনারা করছেন। তার কারণ আপনারা দেশের হয়ে, দেশের মধ্যে থেকে আপনারা এই জিনিসটার বিরোধিতা করছেন যে আক্রমণ হয়েছে, আক্রমণের ফলাফল কি হয়েছে সেটা চাইছেন। আক্রমণ কোথায় হয়েছে মানে? আক্রমণটাকে না, না, পাকিস্তানকে প্রত্যুত্তর না, না, দেওয়া হয়েছে, কংগ্রেসের পাকিস্তানকে না না কড়া জবাব দেওয়া হয়েছে, কংগ্রেসের কোনো কোথায় নেতা, সমর্থন জানাবেন? কংগ্রেসের কোনো নেতা অথবা কংগ্রেসের কোনো নেতৃত্ব বলেছে যে এয়ার স্ট্রাইকে কতজন মারা গিয়েছে? কে বলেছে প্রথম? অমিত শাহ বলেছে যে 350। আমি এই বিষয়টাকে সম্পূর্ণ আলাদা রাখলাম। কজন আপনি মারা গেছে না না, সেই জিনিসটাকে আরে আলাদা বিজেপির রাখলাম। নেতা সেই বলবে জিনিসটাকে আমি আলাদা রাখলাম। না না সেই না না, জিনিসটাকে আলাদা 350 না না, বিজেপির নেতা যদি বলে যে 350 মারা গেছে আমরা প্রমাণ চাইবো না। বাবু, জিনিসগুলোকে এক করলে হবে না, দুটো জিনিস পুরোই আলাদা। একটা হচ্ছে উনি সংখ্যাটা বলেছেন, কিন্তু ভারতীয় সেনা যে কথাটা বলেছেন যে আক্রমণ হয়েছে, আপনারা সেটার উপর এটা তো আমরা সমর্থন করি, এটা তো আমরা সমর্থন করি, করেননি তো সমর্থন। কে সমর্থন করি আমরা সমর্থন করছি এবং রাহুল গান্ধী বলেছে। জানেন না হয়তো। আমার তর্কযুক্তিক অনুষ্ঠান শেষ হচ্ছে, আমাদের আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করছিলাম যে রাফালের ইস্যু আদৌ জীবিত কি মৃত, আমি আগেও বলেছি এই রাজনীতি সম্ভাবনার শিল্প, সেখানে এনিমি নন এনিমির সংজ্ঞা যেরকম ভাবে পাল্টাতে থাকে তেমনি কিন্তু ইস্যুগুলো পাল্টাতে থাকে। আজকে এই ইস্যু, কালকে ওই ইস্যু, কিন্তু আজকের এই ইস্যুটা হয়তোবা 3 দিন পরে মৃত হয়ে যাবে, কিংবা এই ইস্যুটাই আবার জীবিত হয়ে যাবে এবং কোনো সরকারের পতন কিংবা উত্থানের জন্য ইস্যুটাই কারণ হতে পারে। আজকের মতো তর্কযুক্তি গল্প এখানে শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।